খবরদার, একদম আমার দিকে ওভাবে তাকাবেন না। আমি কিন্তু ভয় পাচ্ছি না, একদমই ভয় পাচ্ছি না। তাই? হাত তো কাঁপছে, গলার স্বরও কাঁপছে। ভয় পাচ্ছ না নাকি ভান করছো? আমি কেন ভান করতে যাব? আর আপনি এত কাছে আসছেন কেন? সরে যান বলছি। মা বলেছে বিয়ের রাতে বরেরা বাঘ হয়ে যায়। আপনি কি বাঘ? বাঘ নই, আমি তোমার স্বামী। আর এটা আমার রুম। এখানে আমি কোথায় দাঁড়াবো, কতটুকু কাছে আসবো, সেটা কি এখন পিচ্ছি একটা মেয়ের পারমিশন নিয়ে করতে হবে? এই খবরদার আমাকে পিচ্ছি বলবেন না। আমি কাল 17তে পড়েছি। আমি এখন আর ছোট নেই। আমার শাড়ি পরা দেখেও কি মনে হচ্ছে না আমি বড় হয়ে গেছি? শাড়ি পরলে যদি সবাই বড় হয়ে যেত তবে তো সমস্যাই ছিল না। শাড়িটা সামলাতে পারছো, আঁচল তো মাটিতে লুটোপুটি খাচ্ছে। তো আপনার কি? আমার শাড়ি আমি লুটোপুটি খাওয়াবো নাকি ঘর মুছবো, সেটা আমার ব্যাপার। আপনি জানতো এখান থেকে। আমি ঘুমাবো। বিছানার মাঝখানে বসে থাকলে ঘুমাবো কোথায়? ফ্লোরে? আহিয়ান ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। পরনে তার সাদা পায়জামা আর পাঞ্জাবি, যেটা বিয়ের আনুষ্ঠানিকতার জন্য এখনো পাল্টানো হয়নি। সুঠাম দেহের অধিকারী ক্যাপ্টেন আহিয়ানের চোখে মুখে একটা কঠোর ভাব সব সময় লেগে থাকে, কিন্তু আজ সেই কঠোরতার আড়ালে প্রচণ্ড কৌতুক খেলা করছে। বিছানার ঠিক মাঝখানে গুটিসুটি মেরে বসে আছে দিঘি। লাল বেনারসিটা তার শরীরে বেমানানভাবে জড়ানো, গয়নার ভারে মেয়েটা যেন নুয়ে পড়েছে। মুখের মেকআপ খানিকটা নষ্ট হয়েছে, হয়তো আড়ালে কেঁদেছে কিছুক্ষণ আগে। দেখি বড় বড় হরিণের মতো চোখ দুটোতে ভয় আর সাহসের অদ্ভুত সংমিশ্রণ। আহিয়ান বিছানার একপাশে বসল। খাটটা সামান্য নড়ে উঠতেই দেখি চমকে বালিশটা বুকের কাছে আঁকড়ে ধরল। ঘরের আলোটা ডিম করা, চারপাশে রজনীগন্ধার গোলাপের তীব্র সুবাস। বাসর ঘর যেমন হয় ঠিক তেমন, কিন্তু এই সাজসজ্জা, এই পরিবেশ, সব কিছুই আইহানের কাছে কেমন যেন দম বন্ধ করা লাগছে। বিশেষ করে যখন তার সামনে বসে আছে 17 বছরের এক কিশোরী, যে সম্পর্কে তার স্ত্রী, কিন্তু মানসিকতায় এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি। শোনো দিঘি, নাটক বন্ধ করো। অনেক রাত হয়েছে, সারাদিন অনেক ধকল গেছে। এখন চুপচাপ ঘুমাও। আমি তো ঘুমাতেই চাই। আপনি তো এখানে বসে আছেন। আপনি না সোফায় ঘুমাবেন বলেছিলেন? আমি কখন বললাম আমি সোফায় ঘুমাবো? কেন? সিনেমায় তো তাই দেখা যায়। অনিচ্ছার বিয়েতে হিরো বাসর রাতে সোফায় ঘুমায় আর হিরোইন বিছানায়। আমাদের বিয়েটা তো অনিচ্ছার, তাই না? আপনি তো আমাকে বিয়ে করতে চাননি, মা জোর করে দিয়েছে। সিনেমা আর জীবন এক নয় দিঘি। আর অনিচ্ছার বিয়ে হোক বা ইচ্ছার, তুমি আমার লিগেল ওয়াইফ। সোফায় ঘুমানোর কোনো ড্রামা আমি করতে পারবো না। আমার পিঠ ব্যথা করবে। সরে বসো। আহিয়ান্দার স্বভাব সুলভ গাম্ভীর্য নিয়েই কথাগুলো বলল। দিঘি ঠোঁট উল্টে তাকালো। মেয়েটার এই ঠোঁট উল্টানো ভঙ্গিটা আহিয়ানের বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত ধাক্কা দিল। আহিয়ান সেনাবাহিনীর মানুষ, নিয়ম আর শৃঙ্খলাই তার জীবন। কিন্তু আজ এই মুহূর্তে এই ফুলের গন্ধে ভরা ঘরে তার সমস্ত শৃঙ্খলা যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সে হাত বাড়িয়ে দিঘির মাথার ঘোমটাটা একটু সরিয়ে দিল। দিঘি চট করে সরে যাওয়ার চেষ্টা করল না, বরং স্থির দৃষ্টিতে আহিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। আহিয়ানের স্পর্শে এক ধরনের বিদ্যুৎ খেলে গেল দিঘির শরীরে। সে 17 বছরের কিশোরী হতে পারে, কিন্তু পুরুষের চোখের ভাষা পড়ার মতো আদিম প্রবৃত্তি সব নারীর মধ্যেই সুপ্ত থাকে। আহিয়ানের চোখে এখন আর রাগ নেই, আছে এক গভীর প্রশান্ত সাগর, যার তল খুঁজে পাওয়া ভার। আপনি আপনি কি আমাকে এখন কিস করবেন? কি? আহিয়ান ভিমরি খাওয়ার মতো চমকে উঠল। এত সরাসরি প্রশ্ন সে আশা করেনি। দিঘির মুখে কোনো সংকোচ নেই, বরং আছে তীব্র কৌতূহল। আহিয়ান হাসবে নাকি ধমক দিবে বুঝতে পারল না। সে শরীরটা একটু ঝুঁকিয়ে দিঘির মুখের খুব কাছে নিয়ে গেল। দুজনের নিঃশ্বাসের দূরত্ব তখন নামমাত্র। দিঘির হৃদস্পন্দন ট্রেনের গতিতে ছুটছে। সে চোখ বন্ধ করে ফেলল। আহিয়ান দিঘির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পিচ্চি মেয়েদের কিস করতে নেই।
তারা বড় হলে তারপর। দেখি ঝট করে চোখ খুলল। রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে উঠল মুহূর্তে। সে হাতের কাছে থাকা একটা পাশ বালিশ দিয়ে আহিয়ানের গায়ে বাড়ি মারল। আপনি খুব পচা, খুব খারাপ আপনি। আমি পিচ্ছি না, একদম পিচ্ছি না। আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, ওদের বাচ্চাও হবে কয়েকদিন পর, আর আপনি আমাকে পিচ্ছি বলছেন? যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। আহিয়ান এবার শব্দ করে হেসে ফেলল। তার সেই ভরা ঠাঁসির শব্দে ঘরের ভারী বাতাসটা হালকা হয়ে গেল। সে দিঘির হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল ঘরের এক কোণায়। তারপর আচমকায় দিঘির দুই বাহু ধরে তাকে নিজের দিকে টানল। দেখি সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল আহিয়ানের বুকের উপর। আহিয়ানের শক্ত বুকের সাথে দেখি নরম শরীরের আকস্মিক সংঘর্ষে দিঘি কেঁপে উঠল। আহিয়ান এবার আর কোনো কথা বলল না। সে দিঘির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। দেখি চোখের পাতায় জমে থাকা অভিমান তখনও টলমল করছে। প্রমাণ করতে চাও তুমি বড় হয়েছ? ছাড়ুন, ব্যথা লাগছে। প্রমাণ করতে চাইলে ব্যথা একটু সহ্য করতেই হবে, মিসেস আহিয়ান। আহিয়ান আর দিঘিকে কথা বলার সুযোগ দিল না। সে তার অধিকার বুঝে নেওয়ার মতো করে দিঘির ঠোঁট দখল করে নিল। দিঘির কাছে এটা প্রথম অভিজ্ঞতা। সে জানতো না কি করতে হয়। সে শুধু অনুভব করলো এক প্রবল ঘূর্ণিঝড় তাকে গ্রাস করেছে। আহিয়ানের চুমুর শুরুতেই ছিল আলতো, অনেকটা পরীক্ষার মতো। কিন্তু দিঘির শরীর যখন তার বাহুবন্ধনে শিথিল হয়ে এলো, তখন সেই চুমু হয়ে উঠল তীব্র, গাঢ় এবং সর্বগ্রাসী। দিঘির হাত দুটো অজান্তেই আহিয়ানের পাঞ্জাবির কলার খামচে ধরল। তার মনে হলো সে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। আহিয়ান জানে দিঘি অনভিজ্ঞ, তাই সে তাকে সময় দিল মানিয়ে নেয়ার। তার হাত দিঘির পিঠের খোলা অংশে স্পর্শ করতেই দিঘি শিউরে উঠল। আহিয়ান অমসৃণ গাল দিঘির গলায় ঘষা খেতেই এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়ল দিঘির শিরায় শিরায়। সে বুঝতে পারল এই মানুষটা যতই রাগী হোক, যতই গম্ভীর হোক, এই মুহূর্তে সে শুধুই তার। বেশ কিছুক্ষণ পর আহিয়ান নিজেকে সরিয়ে নিল। দিঘি তখনও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, তার চোখ দুটো আবেশে বুজে আছে। আহিয়ান দিঘির কপালে নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। এখন কি মনে হচ্ছে, বড় হয়েছ নাকি এখনো কার্টুন দেখার বয়স? আপনি একটা রাক্ষস। দিঘি ফিসফিস করে বলল, কিন্তু তার গলার স্বরে রাগের চেয়ে লজ্জাই বেশি। সে মুখ লুকালো আহিয়ানের বুকে। আহিয়ান তাকে দু হাতে জড়িয়ে ধরল। কিছুক্ষণ আগের সেই ঝগড়াটে পরিবেশটা এখন উধাও। সেখানে জায়গা করে নিয়েছে এক স্নিগ্ধ দাম্পত্যের সূচনা। আহিয়ান জানে দিঘির বয়স কম, তার চপলতা, তার ছেলে মানুষই সবই তাকে সহ্য করতে হবে। কিন্তু এই যে মিষ্টি একটা মেয়ে তার জীবনের সাথে জুড়ে গেছে, এটা ভেবে আহিয়ানের মনের কোণায় এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করলো, যদিও সে সেটা মুখে স্বীকার করবে না কখনো। পরদিন সকাল, জানালার ভারী পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে বিছানায়। দিঘির ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে নয়, বরং ড্রিল মেশিনের মতো কারো ডাকার শব্দে। দিঘি, এই দিঘি ওঠো, সকাল 7টা বাজে। উফ মা, আর একটু ঘুমাতে দাও না, আজ তো কলেজ নেই। দিঘি ঘুমের ঘরে বিড়বিড় করে পাশ ফিরল। সে ভুলে গেছে যে সে আর নিজের বাড়িতে নেই, সে এখন শ্বশুর বাড়িতে। আহিয়ান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বের হয়েছে। সে পুরোপুরি তৈরি, ইউনিফর্ম পরে একেবারেই ফিটফাট। দিঘির এই অবস্থা দেখে সে কপালে ভাঁজ ফেলল। এটা তোমার মায়ের বাড়ি না দিঘি, আর আমি তোমার মা নই। ওঠো বলছি, নিচে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। নতুন বউ হিসেবে তোমার অন্তত সবার আগে ওঠা উচিত ছিল। আহিয়ানের ধমকে দিঘির ঘুম ছুটে গেল। সে ধরফর করে উঠে বসল। চারপাশ দেখে তার মনে পড়ল গত রাতের কথা। লজ্জায় তার কান গরম হয়ে গেল। সে আর চোখে আহিয়ানের দিকে তাকালো। ইউনিফর্ম পরা আহিয়ানের দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। লোকটাকে এত সুন্দর লাগছে কেন আজ? কাল রাতে সেই রোমান্টিক মানুষটা আর এখনকার এই কড়া মেজাজের অফিসারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি রেডি হয়ে গেছেন? আমাকে ডাকেননি কেন আগে? 3বার ডেকেছি,
তুমি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলে। নাও ফ্রেশ হয়ে নাও জলদি, 5 মিনিটের মধ্যে নিচে আসবে। আমি নামলাম। 5 মিনিট? 5 মিনিটে তো আমি বাথরুমেই যেতে পারি না। মেকআপ করবো কখন, শাড়ি পরবো কখন? মেকআপের দরকার নেই, আর শাড়ি পরতে না পারলে বুয়াকে ডাকো। আমি দেরি করতে পারবো না, আমার ডিউটি আছে। আহিয়ান ঘড়ির দিকে তাকিয়ে ব্যঙ্গ ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে একবারও দিঘির দিকে ফিরে তাকালো না বা একটা মিষ্টি কথাও বলল না। দিঘির খুব কান্না পেল। কাল রাতে তো কত আদর করলো, আর আজ সকালে এমন কিটকিট করছে। আর্মি পার্সনগুলো সব রোবট হয়। বান্ধবীদের এই কথাটা এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে সে। দিঘি দ্রুত বিছানা থেকে নামলো। তার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার নিচে লালচে দাগটা দেখে সে শিউরে উঠল। ওড়না দিয়ে দ্রুত সেটা ঢেকে সে বাথরুমের দিকে দৌড় দিল। ডাইনিং টেবিলে পিনপতন নিরাপত্তা। আহিয়ানের বাবা কর্নেল অবসরপ্রাপ্ত ইশতিয়াক খবরে কাগজ পড়ছে। মা রাবেয়া বেগম টেবিল খাবার সাজাচ্ছেন। আহিয়ান টোস্টে মাখন লাগাচ্ছে অত্যন্ত মনোযোগ দিয়ে। দিঘি গুটি গুটি পায়ে নিচে নেমে এলো। তার পরনে একটা হালকা গোলাপি সালোয়ার কামিজ। শাড়ি পরার সময় বা ধৈর্য কোনোটাই তার ছিল না। আরে এসো এসো বৌমা, এত দেরি হলো কেন? রাতে ঘুম ভালো হয়েছিল তো? রাবেয়া বেগমের প্রশ্নে দেখি লজ্জায় লাল হয়ে গেল। সে কোনো মতে মাথা নিচু করে চেয়ারে বসলো। আহিয়ান একবার আর চোখে দিঘির দিকে তাকালো। সালোয়ার কামিজে তাকে একেবারে বাচ্চা মেয়ের মতো লাগছে। তার ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে, তা থেকে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছে। আহিয়ান, আজ কি তোমার ফিরতে দেরি হবে? হ্যাঁ বাবা, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ব্রিগেডিয়ার স্যারের সাথে। ফিরতে রাত 10টা বাজতে পারে। 10টা? এত রাত? দেখি কথাটা একটু জোরে বলে ফেলল। সবাই তার দিকে তাকালো। দেখি জিভ কাটলো। আহিয়ান তার দিকে এমনভাবে তাকালো যেন বলছে, বড়দের কথার মাঝখানে কথা বলছো কেন? আর্মি অফিসারদের ডিউটির কোনো ফিক্সড টাইম থাকে না, অভ্যাস করো। কিন্তু আজ তো আমাদের প্রথম দিন এখানে, আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? দিঘির কণ্ঠে আবদারের সুর। সে আশায় বুক বেঁধে আছে যে আহিয়ান হয়তো তার জন্য আজ ছুটি নেবে বা তাড়াতাড়ি ফিরবে। কিন্তু আহিয়ান নির্লিপ্তভাবে চায়ে চুমুক দিল। ডিউটি ইজ ডিউটি, ঘোরাঘুরির জন্য অনেক সময় পাওয়া যাবে। আজ সম্ভব না মা, আমি উঠছি, গাড়ি রেডি আছে। আহিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো, বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারপর দিঘির দিকে এক পলক তাকিয়ে হন হন করে বেরিয়ে গেল। দিঘি বিশ্বাসই করতে পারল না আহিয়ান এভাবে তাকে ফেলে চলে গেল। তার চোখ ফেটে জল চলে এলো। রাবেয়া বেগম বিষয়টা লক্ষ্য করলেন। তিনি এগিয়ে এসে দিঘির মাথায় হাত বুলিয়ে দিলেন। মন খারাপ করো না মা, আহিয়ানটা ছোট থেকেই এমন কাজের পাগল। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি খেয়ে নাও। আমার খিদে নেই মা। ও মা, খিদে নেই বললে হবে? নতুন বউ না খেয়ে থাকলে অমঙ্গল হয়। চলো আমি খাইয়ে দিচ্ছি। রাবেয়া বেগম জোর করে দিঘিকে খাওয়াতে শুরু করলেন। দিঘির মনে হলো এই বাড়িতে অন্তত একজন মানুষ তাকে বোঝে, কিন্তু যার বোঝার সবচেয়ে বেশি দরকার সে মানুষটাই তাকে বুঝলো না। দিঘি মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ আহিয়ান ফিরুক, সে এর শোধ তুলবে। সে যদি দিঘি হয় তবে সেও দেখিয়ে দিবে পিচ্ছি মেয়েদের রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। দুপুর গড়িয়ে বিকেল হলো। আহিয়ানের বিশাল ডুপ্লেক্স বাড়িটা দিঘির কাছে এখন কারাগারের মতো লাগছে। স্নিগ্ধা মানে আহিয়ানের বোন বিকেলের দিকে এলো। স্নিগ্ধা দিঘির সমবয়সী না হলেও খুব একটা বড় নয়। সে আসাতে দিঘি একটু হাফ ছেড়ে বাঁচল। কি ভাবি, ভাইয়া তো দেখি তোমাকে একা ফেলে চলে গেছে। খুব বোর হচ্ছ তাই না? বোর হচ্ছি মানে? মনে হচ্ছে মরে যাচ্ছি। তোমার ভাইয়া একটা হিটলার, কোনো ইমোশন নেই লোকটার মধ্যে। ভাইয়াকে হিটলার বললে? দাঁড়াও, ভাইয়াকে বলে দেব। তবে শোনো, ভাইয়া কিন্তু ওপর দিয়ে যতই শক্ত দেখাক, ভেতরটা একদম মাখনের মতো। তোমাকে শুধু সেই মাখনটা গলাতে জানতে হবে। আমি আর কিছু গলাতে পারবো না। কাল থেকে আমি আর কথাই বলবো না তার সাথে। দেখো তুমি। দিঘি আর স্নিগ্ধা মিলে আহিনের ঘরের সব জিনিসপত্র
এলোমেলো করতে শুরু করলো। আহিয়ান অগোছালো একদম পছন্দ করে না। দিঘি ইচ্ছে করে আহিয়ানের বইয়ের র্যাক থেকে বই নামিয়ে বিছানায় ছড়ালো। তার ইউনিফর্মের ক্যাপটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলল। স্নিগ্ধাও তাকে বাধা দিল না, বরং মজা পেতে লাগলো। দিঘির মাথায় তখন একটাই চিন্তা, আহিয়ানকে রাগাতে হবে। সে যদি দিঘিকে অবহেলা করে দেবে তবে দিঘি তাকে জ্বালাবে। রাত 10টা, ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময় বয়ে যাচ্ছে। দিঘি সোফায় বসে টিভি দেখছে, কিন্তু তার মন পড়ে আছে দরজার দিকে। বাইরে গাড়ির হর্ন বাজতে সে চট করে টিভি বন্ধ করে দিল। সে দ্রুত দৌড়ে গিয়ে বিছানায় শুলো এবং কম্বল মুড়ি দিয়ে এমন ভান করলো যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। আহিয়ান ঘরে ঢুকলো। সে আজ বড্ড ক্লান্ত। বুট জুতা খোলার শব্দ হলো। আহিয়ান দেখলো তার পরিপাটি ঘরটা যেন কোনো ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। বিছানায় বই ছড়ানো, ড্রেসিং টেবিলে মেকআপের সরঞ্জাম খোলা, ফ্লোরে দিঘির ওড়না পড়ে আছে। আহিয়ানের মেজাজটা চলে গেল। সারাদিনের খাটুনির পর এসে এমন অগোছালো ঘর কার ভালো লাগে? দিঘি, এটা কি অবস্থা ঘরের? আহিয়ান চড়া গলায় ডাকলো। দিঘি নড়ল না, সে মরার মতো পড়ে রইল। আহিয়ান এগিয়ে এসে দিঘির কম্বলটা হ্যাচকা টানে সরিয়ে দিল। আমি জানি তুমি জেগে আছো, এই নাটক আমার সাথে করবে না। ওঠো বলছি, ঘর কে গোছাবে? আমি কেন গোছাবো? এটি কি আমার ডিউটি? আপনার ঘর আপনি গোছান। আমি কি আপনার বাড়ির আয়া? মুখে মুখে তর্ক করছো। তোমাকে সকালে বলে যাইনি ডিসিপ্লিন মেনটেন করতে? ডিসিপ্লিন তো ব্যারাকে দেখাবেন। এটা ঘর, এখানে আমি যা খুশি তাই করব, আর আপনি আমাকে ধমকাবেন না। আমি বাবাকে ফোন করে বলবো আপনি আমাকে টর্চার করেন। দিঘি ফোন হাতে দিতেই আহিয়ান তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। সে দিঘি 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে দিল। টর্চার কাকে বলে জানো? দেখবে টর্চার? কি করবেন? মারবেন? মারুন, মারুন আমাকে। আমি তো পিচ্ছি মেয়ে, আমাকে মারাই তো সহজ, তাই না? দিঘির চোখে জল টলমল করছে। সে রাগে অভিমানে ফেটে পড়েছে। আহিয়া দিঘির কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারল না। তার হাতের মুঠো শিথিল হয়ে উঠল। মেয়েটা আসলে অবহেলা সহ্য করতে পারেনি, তাই এমন করেছে। এটা বুঝতে আহিয়ারের বাকি রইল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি মারবো না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো কঠোর হতে। আপনি তো কঠোরই। আপনার দয়া মায়া কিচ্ছু নেই। সকালে আমাকে রেখে চলে গেলেন, একটা ফোনও তো করতে পারতেন। আমি সারাদিন আপনার জন্য। দেখে কথাটা শেষ করতে পারল না। কান্নায় তার গলা বুঝে এলো। সে বুক থেকে কাঁদতে শুরু করলো। আহিয়ার নিজেকে খুব অপরাধী মনে করলো। সত্যি তো, মেয়েটা নতুন এসেছে, তাকে একটু সময় দেওয়া উচিত ছিল। আহিয়া ধীর পায়ে এগিয়ে দিঘিকে জড়িয়ে ধরল। দিঘি প্রথমে বাধা দিল, ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু আহিয়া তাকে ছাড়ল না। সে দিঘিকে বুকের সাথে মিশিয়ে নিল। সরি। আমি আপনার সরি চাই না। আপনি পচা। আমি পচা? আমি হিটলার? আমি রোবট? আর কিছু? আপনি একটা ইমোশনলেস শয়তান। আচ্ছা, মেনে নিলাম। এবার কান্না থামাও। দেখো আমি তোমার জন্য কি এনেছি। আহিয়ার পকেট থেকে একটা ছোট ক্যাডবেরি চকলেট বের করলো। দিঘি কান্নার ফাঁক দিয়ে চকলেটটা দেখলো। তার চোখ চকচক করে উঠল, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। আমি চকলেট খাই না। আমি কি বাচ্চা? ও খাও না? ঠিক আছে, তাহলে আমি খেয়ে ফেলি। আহিয়া চকলেটের প্যাকেট খুলতে যাবে, অমনি দিঘি ছো মেরে সেটা নিয়ে নিল। আহিয়ার মুচকি হাসলো। সে দিঘির চোখের জল মুছে দিল। কাল থেকে চেষ্টা করব জলদি ফিরতে। প্রমিস? সত্যি? আর্মিনা মিথ্যা প্রমিস করে না। দিঘি এবার একটু হাসলো। আহিয়ার সে হাসির দিকে তাকিয়ে রইল। সারাদিনের ক্লান্তি যেন ওই এক চিন্তায় হাসিতেই ধুয়ে গেল। সে দিঘির কপালে একটা চুমু খেলো। চলো ঘরটা দুজনে মিলে গুছিয়ে ফেলি। তারপর? তারপর কি? তারপর কাল রাতের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব। আহিয়ারে দুষ্টামি ভরা চোখের দিকে তাকিয়ে দিঘি আবার লজ্জায় লাল হলো। সে চকলেটের প্যাকেটে মুখ লুকালো। আহিয়ার বুঝল এই পিচ্চি মেয়েটার সাথে জীবনটা খুব একটা বোরিং হবে না, বরং প্রতিটা দিন হবে এক নতুন যুদ্ধ, আর দিন শেষে এক মধুর সন্ধি। এভাবে শুরু হলো আহিয়ার দিঘির খুনসুটিতে ভরা সংসার।
কিন্তু তারা জানতো না তাদের এই সাজানো গোছানো জীবনে সামনে কত বড় ঝড় অপেক্ষা করছে। নিয়তি হয়তো আড়ালেই হাসছিল, কারণ সুখের পরে যে দুঃখের ছায়া ঘনিয়ে আসে তা কে জানতো। ভোরে স্নিগ্ধ আলো জানালার কাঁচ ভেদ করে সরাসরি বিছানায় এসে পড়েছে। আহিয়ান অবশ্য জেগেছে অনেক আগে। সৈনিক মানুষের অভ্যাস, সূর্য ওঠার আগেই তাদের দিন শুরু হয়। কিন্তু আজ সে বিছানা ছাড়তে পারেনি। তার বুকের ওপর হাত রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দিঘি। মেয়েটার ঘুমের মধ্যেও একটা অদ্ভুত মায়া আছে। এলোমেলো চুলগুলো আহিয়ানের গলার কাছে ছড়িয়ে আছে, আর তার শান্ত নিঃশ্বাসের উষ্ণতা আহিয়ানের বুকে এসে লাগছে। আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার নববিবাহিতা স্ত্রীর দিকে। কাল রাতে অভিমান, কান্না, তারপর খুনসুটি, সব মিলে মেয়েটা বড্ড অদ্ভুত। আহিয়ান আলতো হাতে দিঘির কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। দিঘি ঘুমের ঘোরেই নড়ে চড়ে আহিয়ানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এই মেয়ে আর কত ঘুমাবে? বেলা যে গড়িয়ে যাচ্ছে। ও আর একটু প্লিজ, ডিস্টার্ব করবেন না তো। দিঘি চোখ না খুলেই বিড়বিড় করলো, আর গলার স্বর ঘুমে জড়ানো। আহিয়ান মুচকি হাসল। সে জানে দিঘিকে এখন উঠানো সহজ হবে না, কিন্তু আজ তাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আজ রাতে একটা পার্টি আছে। তার আগে কিছু কাজ সারা দরকার। আহিয়ান তার মুখটা দিঘির কানের খুব কাছে নিয়ে গেল। যদি এখন না ওঠো তবে আমি কিন্তু অন্য উপায় অবলম্বন করব। কি উপায়? পানি ঢেলে দিবেন? দিন, আমি তাও উঠবো না। পানি কেন ঢালবো? পানির চেয়েও কার্যকরী উপায় আমার জানা আছে। আহিয়ান কথা শেষ করে দিঘির কানের ললিতে আলতো করে কামড় বসালো। দিঘি চমকে উঠল। এক লহমায় তার শরীর দিয়ে বিদ্যুৎ খেলে গেল। সে চোখ মেলে তাকালো। আহিয়ানের চোখে তখন দুষ্টুমির ঝিলিক। দেখি লজ্জায় লাল হয়ে বালিশ দিয়ে মুখ ঢাকতে চাইল, কিন্তু আহিয়ান তা হতে দিল না। সে বালিশটা সরিয়ে দিঘির উপর ঝুঁকে এলো। আপনি কি করছেন? সকালবেলা কেউ এমন করে? স্বামীরা করে, বিশেষ করে যখন তাদের বউ এত দেরি করে ঘুম থেকে ওঠে। সরুন, আমি উঠছি, আমার লজ্জা লাগছে। লজ্জা? কাল রাতে তো খুব বলছিলে তুমি বড় হয়ে গেছো। বড় মেয়েরা কি স্বামীর আদরে লজ্জা পায়? আহিয়ান দিঘির দু হাত মাথার উপর চেপে ধরল বিছানায়। তাদের শরীরের মাঝখানে দূরত্বটুকু মিলিয়ে গেল। দিঘি অনুভব করতে পারছে আহিয়ানের শক্ত বুকের ওঠানামা। আহিয়ানের নিঃশ্বাসের তাপ দিঘির ঠোঁটে এসে লাগছে। দিঘির হৃদস্পন্দন বেড়ে গেল বহুগুণ। সে আহিয়ানের চোখের দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে পড়ল। আহিয়ান ধীরে ধীরে দিঘির গলার মুখ ডুবালো। তার খোঁচা খোঁচা দাড়ি দিঘির নরম ত্বকে ঘষা খেতেই দিঘি শিউরে উঠে আহিয়ানের পিঠ খামচে ধরল। আহিয়ান থামল না। সে দিঘির গলার ভাঁজে কাঁধে উষ্ণ চুম্বন এঁকে দিতে লাগলো। দিঘির মুখ দিয়ে অস্ফুট গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। আহিয়ান প্লিজ, কেউ চলে আসবে। কেউ আসবে না, দরজা লক করা, আর আসলেও ফিরে যাবে। আহিয়ান মুখ তুলে দিঘির ঠোঁটের দিকে তাকালো। দিঘির ঠোঁট দুটো কাঁপছে। আহিয়ান দেরি করলো না। সে গভীর আবেশে দিঘির ঠোঁট দখল করে নিল। সকলের প্রেম যেন রাতের চেয়েও বেশি তীব্র। দিঘি এবার আর নিজেকে গুটিয়ে রাখলো না। সে আহিয়ানের গলার কাছে হাত জড়িয়ে ধরে তাকে আরও কাছে টানল। আহিয়ানের হাত দিঘির কোমরের কাছে বিচরণ করতে শুরু করলো। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তটা দীর্ঘ হলো। বাইরের পৃথিবীর সব শব্দ তখন তাদের কাছে তুচ্ছ। কিছুক্ষণ পর আহিয়ান নিজেকে ছাড়িয়ে নিল। দিঘি তখনও ঘন ঘন শ্বাস নিচ্ছে, তার মুখ রক্তেও। আহিয়ান দিঘির নাকে আলতো টোকা দিল। এবার ওঠো, রাতে পার্টি আছে, মনে আছে তো? শাড়ি পরতে হবে। শাড়ি? আবার শাড়ি? আমি শাড়ি পরতে পারি না তো। চেষ্টা করো না, না পারলে আমি তো আছি। এদিকে আহিয়ান বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে গেল। দেখি বিছানায় বসে রইল কিছুক্ষণ। তার ঠোঁটে এখনও আহিয়ানের স্পর্শ লেগে আছে। সে নিজের অজান্তেই হেসে ফেলল। এই রাগী লোকটা যে এত রোমান্টিক হতে পারে তা তার কল্পনার বাহিরে ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আহিয়ান অফিস থেকে ফিরেছে ঘন্টা খানেক হলো। সে রেডি হয়ে বসার ঘরে অপেক্ষা করছে। আজ তার ইউনিটের এক সিনিয়রের বাসার ডিনার পার্টি। সব অফিসাররা সস্ত্রীক আসবে। আহিয়ান একটা কালো স্যুট পরছে, সাথে সাদা শার্ট। তাকে দুর্দান্ত লাগছে, কিন্তু তার মন পড়ে আছে বেডরুমে। দিঘি এখনও বের হচ্ছে না। আহিয়ান ঘড়ি দেখল,
আর দেরি হলে সমস্যা হবে। সে উঠে বেডরুমের দিকে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে আহিয়ান থমকে দাঁড়ালো। দিঘি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পরনে গাঢ় নীল রঙের একটা জর্জের শাড়ি, স্লিভলেস ব্লাউজের সাথে তার ফর্সা হাতগুলো মাখানোর মতো দেখাচ্ছে। দিঘি শাড়ির কুচি ঠিক করতে হিমশিম খাচ্ছে। সে আহিয়ানকে আয়না দেখতে পেয়ে করুণ মুখে তাকালো। শুনুন না, এই শাড়িটা আমাকে মারার প্ল্যান করেছে, কিছুতেই ঠিক হচ্ছে না, কুচিগুলো সব খুলে যাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম হেল্প লাগলে ডাকতে, ডাকুনি কেন? আমি ভাবলাম আপনি ব্যস্ত, তাছাড়া লজ্জা লাগছিল। আহিয়ান ধীর পায়ে এগিয়ে দিঘির পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নায় দুজনের প্রতিবিম্ব। আহিয়ানকে বিশাল একটা পাহাড়ের মতো দেখাচ্ছে, আর তার সামনে দিঘি যেন একটা ছোট্ট ফুল। আহিয়ান দিঘির কোমরের কাছে হাত রাখলো। দিঘি চমকে উঠল, কিন্তু সরল না। আহিয়ানের স্পর্শে তার শরীরে আবার সে পরিচিত শিহরণ। হাত সরাও, আমি ঠিক করে দিচ্ছি। আহিয়ান নিচু হয়ে শাড়ির কুচিগুলো ধরল। তার অভিজ্ঞ হাতে সে নিপুণভাবে ভাঁজগুলো ঠিক করে দিল। তারপর দিঘির নাভির একটু নিচে সেফটি পিন লাগাতে গিয়ে তার আঙুল দিঘির পেটের নরম ত্বকে স্পর্শ করল। দিঘি পেটের পেশি সংকুচিত করল। আহিয়ান ইচ্ছে করে কাজটা ধীরে করছে। সে দিঘির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল। শ্বাস আটকে রেখো না, রিল্যাক্স। আপনার হাত সুরসুরি লাগছে। শুধু সুরসুরি, আর কিছু না? এদিকে আহিয়ান উঠে দাঁড়িয়ে দিঘিকে নিজের দিকে ঘোরালো। নীল শাড়িতে দিঘিকে আজ অপার্থিব সুন্দর লাগছে। আহিয়ান দিঘির খোলা চুলে হাত ডুবিয়ে দিল। দিঘির কাজলে আঁকা চোখ দুটো আহিয়ানের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে দিঘি, মনে হচ্ছে এখনই তোমাকে আবার। ছি, কি অসভ্য আপনি! পার্টিতে যেতে হবে না? পার্টিতে যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে তোমাকে নিয়ে এই ঘরেই বন্দি হয়ে থাকি। এদিকে আহিয়ান দিঘির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তারপর দিঘির হাত ধরে ঘর থেকে বের হলো। গাড়িতে ওঠার পর আহিয়ান নিজে ড্রাইভ করতে শুরু করলো। দিঘি জানালার বাইরে তাকিয়ে শহরের আলো দেখছে। গাড়ির ভেতরে এসি চলছে, হালকা ভলিউমে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজছে। পরিবেশটা বেশ রোমান্টিক। আহিয়ান মাঝে মাঝে স্টিয়ারিং থেকে এক হাত সরিয়ে দিঘির হাত ধরে রাখছে। আচ্ছা, ওখানে কি অনেক মানুষ থাকবে? আমি কাউকে চিনি না, আমার নার্ভাস লাগছে। আমি আছি তো, নার্ভাস হওয়ার কিছু নেই। আর আমার বন্ধুরা সবাই খুব ফ্রেন্ডলি, বিশেষ করে মেজর রাফাত আর ওর ওয়াইফ সাদিয়া ভাবি। তুমি ওদের সাথে মিশলেই কমফোর্টেবল ফিল করবে। কিন্তু ওরা যদি আমাকে ছোট বলে হাসাহাসি করে? কেউ সাহস পাবে না। তুমি ক্যাপ্টেন আহিয়ানের বউ, তোমার দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ থাকবে না। আহিয়ানের কথায় দিঘি সাহস পেল। পার্টিতে পৌঁছানোর পর দিঘির ধারণা ভুল প্রমাণিত হলো। সবাই তাকে খুব স্নেহের সাথে গ্রহণ করলো। বিশেষ করে সাদিয়া ভাবি দিঘিকে পেয়ে যেন বোন পেলেন। পার্টি শেষে ফেরার পথে রাত গভীর হয়েছে। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ বৃষ্টি নামলো, ঝমঝমিয়ে বৃষ্টি। আহিয়ান গাড়ির গতি কমিয়ে দিল। বৃষ্টির শব্দ আর গাড়ির ভেতরে নীরবতা মিলে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। দিঘি সিটে হেলান দিয়ে আহিয়ানের দিকে তাকালো। এই বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। পাগল নাকি? জ্বর আসবে। আসুক জ্বর, আপনি তো আছেন সেবা করার জন্য। প্লিজ গাড়িটা একটু থামান না। দিঘির আবদার আহিয়ান ফেলতে পারল না। সে রাস্তার এক পাশে গাড়ি থামালো, কিন্তু নামলো না। সে সিট বেল্ট খুলে দিঘির দিকে ঘুরল। বাইরে স্ট্রিট লাইটের আলো আর বৃষ্টির ঝাপসা কাচের আড়ালে গাড়ির ভেতরটা যেন অন্য এক জগৎ। ভিজতে হবে না, তার চেয়ে ভালো কিছু করা যাক। কি? আহিয়ান দিঘির সিটটা একটু পেছনে হেলিয়ে দিল। তারপর সে নিজের শরীরটা ঝুঁকিয়ে দিল দিঘির ওপর। দিঘি অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগে আহিয়ান তার ঠোঁট দখল করে নিল। এই চুমুটা আগেরগুলোর মতো নয়, এতে আছে তীব্র আকাঙ্ক্ষা আর অধিকার বোধ। বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে তাদের নিঃশ্বাস শব্দ বাড়তে লাগলো। আহিয়ানের হাত দিঘির শাড়ির আঁচল সরিয়ে তার কোমরের উষ্ণতা খুঁজে দিল। দিঘি আহিয়ানের চুলে হাত বুলিয়ে তাকে আরও কাছে টেনে নিল। হিয়ান, আমরা রাস্তায়। কেউ দেখছে না, শুধু আমি আর তুমি। আহিয়ানের গলার স্বর খাদে নেমে এসেছে। সে দিঘির কানের কাছে কামড় বসালো। গাড়ির বদ্ধ পরিবেশে উষ্ণতা বাড়তে লাগলো। আহিয়ান দিঘির গলার নিচে বুকের উপরে অংশে চুমু এঁকে দিতে লাগলো। দিঘি চোখ বন্ধ করে অনুভব করলো আহিয়ানের প্রতিটা স্পর্শ।
বাসায় ফিরে আহিয়ান দিঘিকে কোলে তুলে নিল। দিঘির লজ্জা আহিয়ানের বুকে মুখ লুকালো। বুয়া হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই চিন্তা নেই। আহিয়ান সোজা দোতলায় নিজের বেডরুমে চলে গেল। দরজাটা পায়ে লাথি দিয়ে বন্ধ করে দিঘিকে বিছানায় নামিয়ে দিল। দিঘি বিছানার মাঝখানে বসে হাঁপাচ্ছে। আহিয়ান ধীরে সুস্থে নিজের কোট খুলল, টাই ঢিলে করলো। তার চোখের দৃষ্টিতে এক শিকারীর একাগ্রতা। সে এগিয়ে এসে দিঘির সামনে হাঁটু গেড়ে বসল। দিঘি কাঁপছে, ভয় নয়, ভালোবাসার তীব্র উত্তেজনায়। ভয় করছে? একটু। ভয় পেও না, আমি তোমাকে ব্যথা দেব না, শুধু ভালোবাসবো। আহিয়ান দিঘির পায়ের স্যান্ডেল খুলে দিল, তারপর আলতো করে দিঘির পায়ে চুমু খেল। দিঘি শিউরে উঠল। আহিয়ান ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। সে দিঘির শাড়ির ভাঁজগুলো খুলতে শুরু করলো এক অসীম ধৈর্যের সাথে। দিঘি কোনো বাধা দিল না। সে নিজেকে সঁপে দিল আহিয়ানের কাছে। শাড়িটা শরীর থেকে খসে পড়তেই দিঘি নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু আহিয়ান তার হাত সরিয়ে দিল। লুকাচ্ছ কেন? তুমি আমার, তোমার প্রতিটি ইঞ্চি আমার। আহিয়ান দিঘিকে বিছানায় শুয়ে দিল এবং নিজে তার উপর স্থান করে নিল। ঘরের আলো নিভে গেল, শুধু বেড সাইডে ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। সে আলো আধারিতে আহিয়ান দিঘি মিলে মিশে একাকার হয়ে গেল। দিঘির 17 বছরের জীবনে এটাই প্রথম কোনো পুরুষের এত নিবিড় স্পর্শ। শুরুতে সে আড়ষ্ট ছিল, কিন্তু আহিয়ানের ভালোবাসা তাকে শিখিয়ে দিল কিভাবে সাড়া দিতে হয়। আহিয়ানের প্রতিটি চুমু, প্রতিটি স্পর্শ দিঘিকে নতুন করে নারীত্বের স্বাদ দিল। আহিয়ান তার সবটুকু আবেগ, সবটুকু ভালোবাসা উজাড় করে দিল দিঘির শরীরে। রাত গভীর থেকে গভীরতর হলো। বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। তার ভেতরে দুটি শরীর এক আত্মায় লীন হয়ে আছে। ভালোবাসার এই ঝড়, তারা দুজনেই আজ পরাজিত, আবার দুজনেই বিজয়ী। পরদিন সকালে যখন দিঘির ঘুম ভাঙল, তখন সে আহিয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে। তার শরীরে ব্যথা বোধ আছে, কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি। সে মুখ তুলে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান ঘুমাচ্ছে। দিঘি আলতো করে আহিয়ানের ঠোঁটে একটা চুমু খেলো। আহিয়ান ঘুমের মধ্যে একটু হাসলো এবং দিঘিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি তোমাকে ভালোবাসি আমার রাগী বর। দিঘি ফিস ফিস করে বলল, কিন্তু দিঘি জানতো না তাদের এই সুখের সময় খুব শীঘ্রই এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। আহিয়ানের ফোনের স্ক্রিনে একটা মেসেজ জল করছে, ইমার্জেন্সি মিশন কল। আহিয়ান ফোনটা হাতে নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে বিছানার এক পাশে। স্ক্রিনের আলো নিভে গেছে অনেক আগেই, কিন্তু তার চোখের সামনে এখনও ভাসছে সেই লাল রঙের লেখাটা, কোড রেড, ইমিডিয়েট ডিপ্লয়েড। সেনাবাহিনীর ভাষায় এর অর্থ একটাই, সব কিছু ফেলে এখনই ছুটতে হবে। দেশ ডাকছে। আহিয়ান জানে এই ডাক উপেক্ষা করার কোনো উপায় নেই, কিন্তু তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কাল রাতে যে মেয়েটাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, আজ সকালে তাকে একা ফেলে মৃত্যুর মুখে ছুটতে হবে। দিঘি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগে আছে। হয়তো স্বপ্নে সে আহিয়ানকে দেখছে। আহিয়ান আলতো করে দিঘির মাথায় হাত রাখলো। এ স্পর্শে আজ আর কোনো কামনার আগুন নেই, আছে শুধুই হাহাকার। দিঘি ওঠো। আহিয়ানের গলার স্বর খুব ভারী শোনালো। দিঘি নড়ে চড়ে উঠল। সে চোখ না খুলেই আহিয়ানের হাতটা নিজের গালের নিচে টেনে নিল। আর একটু ঘুমাও না প্লিজ, আজ তো কোথাও যাওয়ার নেই। যাওয়ার আছে দিঘি, আমাকে যেতে হবে এখনই। আহিয়ানের কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে দিঘির ঘুম মুহূর্তেই ছুটে গেল। সে ধরফর করে উঠে বসল। আহিয়ানের মুখ থমথমে, চোয়াল শক্ত। দিঘি ভয় পেয়ে গেল। কাল রাতে সে রোমান্টিক মানুষটা যেন নিমিষেই হারিয়ে গেছে। কোথায় যেতে হবে? কি হয়েছে? মিশনে যেতে হবে। পাহাড়ে ঝামেলা হয়েছে, হাই কমান্ডের অর্ডার, আমাকে এখনই ইউনিট জয়েন করতে হবে। মানে এখনই? কিন্তু কিন্তু আমাদের তো আজ ঘুরতে যাওয়ার কথা ছিল, তুমি না বলেছিলে? আমি জানি আমি কি বলেছিলাম, কিন্তু এটা আর্মি দিঘি, এখানে নিজের ইচ্ছার কোনো দাম নেই, ডিউটি ফার্স্ট। দিঘি স্তব্ধ হয়ে গেল। তারও 17 বছরের মন এটা মেনে নিতে পারছে না। সে ভাবছিল তাদের এই সুখের দিনগুলো বুঝি অনন্তকাল চলবে। আহিয়ান বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে তার ট্রাভেল ব্যাগটা নামালো। সে দ্রুত হাতে ইউনিফর্ম, বুট, প্রয়োজনীয় কাগজপত্র গোছাতে শুরু করলো। দিঘি ফ্যাল করে তাকিয়ে রইল।
আহিয়ানকে এভাবে ব্যাগ গোছাতে দেখে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন কলেজাটা ছিঁড়ে দিচ্ছে। দিঘি খাট থেকে নেমে আহিয়ানের হাতটা চেপে ধরল। যেও না, প্লিজ যেও না। অন্য কাউকে পাঠাতে বলো না। তোমার কি যেতেই হবে? পাগলামি করো না, আমি ক্যাপ্টেন। আমার টিম আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে ওরা নেতৃত্বহীন হয়ে পড়বে। কিন্তু আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো? আমি যে তোমাকে ছাড়া কিছু চিনি না এই বাড়িতে। দিঘির গলা ধরে এলো কান্নায়। আহিয়ান কাজ থামিয়ে দিঘির দিকে তাকালো। মেয়েটার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আহিয়ান নিজেকে ধরে রাখতে পারল না। সে ব্যাগটা নিচে রেখে দিঘিকে সবটুকু শক্তি দিয়ে বুকে জড়িয়ে ধরল। দিঘি আহিয়ানের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। কাঁদছো কেন বোকামে? আমি তো মরে যাচ্ছি না, ফিরে আসবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো। যদি না আসো, টিভিতে দেখি যুদ্ধে গেলে অনেকে আর ফেরে না। চুপ, একদম চুপ। বাজে কথা বলবে না। আমি কথা দিচ্ছি আমি আসবো, তোমার জন্য আসবো। এই পিচ্চি বউটাকে জ্বালানোর জন্য হলেও আমাকে ফিরে আসতে হবে। আহিয়ান দিঘির মুখটা তুলে ধরল। তার দু চোখে জল, কিন্তু ঠোঁটে এক ম্লান হাসি। সে দিঘির চোখের জল মুছিয়ে দিল। তারপর কপালে একটা দীর্ঘ চুমু খেল। এই চুমুতে কোনো তাড়াহুড়া নেই, আছে এক গভীর আশ্বাস। আহিয়ান জানে তার হাতের সময় খুব কম। দিঘি শোনো, তুমি এখন আর শুধু দিঘি নও, তুমি একজন সোলজারের ওয়াইফ। তোমাকে শক্ত হতে হবে। আমি না থাকা অবস্থায় মা বাবার খেয়াল রাখবে, আর নিজের খেয়াল রাখবে। ঠিকমতো খাবে, ঘুমাবে। আমি পারবো না শক্ত হতে। আমি তোমার সাথে যাব। আমাকে ব্যাগে ভরে নিয়ে চলো। ব্যাগে তো জায়গা হবে না, তোমাকে তো আমি হৃদয়ে ভরে নিয়ে যাচ্ছি। আহিয়ান আবার কাজে মনোযোগ দিল। দেখি এবার আর কাঁদল না। সে চোখ মুছে আহিয়ানের পাশে বসলো। সে নিজ হাতে আহিয়ানের মোজা, গেঞ্জি আর প্রিয় পারফিউমটা ব্যাগে ভরে নিল। আহিয়ান অবাক হয়ে দেখল, কিছুক্ষণ আগে সে অবুঝ কিশোরী মেয়েটা কেমন দায়িত্বশীল হয়ে উঠেছে। দেখি জানে এখন কেঁদে আহিয়ানকে দুর্বল করা যাবে না, তাকে সাহস দিতে হবে। ব্যাগ গোছানো শেষ। আহিয়ান ইউনিফর্ম পরে তৈরি। মাথায় ব্যারেট ক্যাপ, পায়ে চকচকে বুট, কাঁধে ব্যাজ। আহিয়ানকে এখন সত্যিকারের বীরের মতো লাগছে। কিন্তু দিঘির কাছে সে শুধুই তার আহিয়ান। নিচে সবাই অপেক্ষা করছে। আহিয়ানের মা রাবেয়া বেগম আঁচল দিয়ে চোখ মুছলেন। বাবা ইশতিয়াক সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখেও উদ্বেগের ছায়া। আহিয়ান সবার পায়ে হাত দিয়ে সালাম করল। সাবধানে থাকিস বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, আর পৌঁছানো মাত্র ফোন দিবি। চিন্তা করো না মা, দোয়া করো। বিপ্র মাইসন, দেশের মান রেখেছ। আহিয়ান বাবার দিকে তাকিয়ে সেলুট দিল। তারপর সে দিঘির দিকে ফিরল। দেখি দরজার পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে প্রাণপণে কান্না চাপার চেষ্টা করছে। আহিয়ান সবার সামনে এগিয়ে গিয়ে দিঘির হাতটা ধরল। আসছি। আমি অপেক্ষা করব। 1 বছর হলেও অপেক্ষা করব। আহিয়ান দিঘির হাতটা আলতো করে চাপ দিল। তারপর আর পেছনে না তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল। গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ হলো। তারপর ধীরে ধীরে সে শব্দও মিলিয়ে গেল। দিঘি দৌড়ে বারান্দায় গেল। গেট দিয়ে আহিয়ানের জিপটা বেরিয়ে যাচ্ছে। ধুলো উড়িয়ে গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। দিঘি আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে সেখানে ফ্লোরে বসে পড়ল। তার মনে হলো আহিয়ান তার শরীর থেকে প্রাণটা নিয়ে চলে গেছে। এখন পড়ে আছে শুধু একটা জ্যান্ত লাশ। শুরু হলো দিঘির একাকিত্বের দিনলিপি। বিশাল বাড়িতে এখন খা খা করে। আহিয়ানের ঘরটা গোছানো, কিন্তু প্রাণহীন। দিঘি রাতে ঘুমাতে পারে না। সে আহিয়ানের বালিশটা বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। বালিশে আহিয়ানের গায়ের গন্ধ লেগে আছে। সেই গন্ধ শুকে দিঘি একটু স্বস্তি খোঁজে। মাঝে মধ্যে সে আহিয়ানের শার্ট গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে তার হাসি পায়, আবার কান্নাও পায়। 3 দিন কেটে গেছে। আহিয়ানের কোনো ফোন নেই। দিঘি হাতে ফোন নিয়ে বসে থাকে চাতক পাখির মতো। টিভিতে খবরের চ্যানেলগুলো সবসময় চালু থাকে। পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অপারেশন চলছে, এটুক খবর ছাড়া আর কিছুই জানা যাচ্ছে না। দিঘি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। রাবেয়া বেগম জোর করে 2-1 লোকমা খাওয়ান। চতুর্থ দিন বিকেলে দিঘির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অচেনা নাম্বার। দিঘির বুক ধক ধক করে উঠল। সে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলো। হ্যালো। দিঘি। ওই প্রান্ত থেকে ভেসে আসা পরিচিত কণ্ঠস্বর শুনে দিঘির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না।
হ্যালো, দিঘি শুনতে পাচ্ছ? তুমি তুমি ফোন করছো না কেন? তুমি কেমন আছো? কোথায় আছো? শান্ত হও, আমি ঠিক আছি। নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে, পাহাড়ের অনেক ভেতরে আছি। স্যাটেলাইট ফোনে কথা বলছি, বেশিক্ষণ বলা যাবে না। আমার খুব কষ্ট হচ্ছে আহিয়ান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি চলে এসো প্লিজ। বোকা মেয়ে, সৈনিকরা কি যুদ্ধ ফেলে চলে আসতে পারে? আমি ভালো আছি, তোমাকে খুব মিস করছি, প্রতিটা মুহূর্তে মিস করছি। তুমি কি খেয়েছো? রাতে ঘুম হয়? হুম, সব হয়। তুমি ঠিক মতো খাচ্ছ তো? মাকে বলো চিন্তা না করতে। তুমি কবে আসবে? জানি না, অপারেশন শেষ হলেই ফিরবো। শোনো দিঘি, একটা কথা বলি, যদি আমার কিছু হয়ে যায়। খবরদার, একদম ওসব কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না। আমি জায়নামাজে বসে দোয়া করছি সারাদিন। আল্লাহ আমার দোয়া ফেরত দিতে পারেন না। আচ্ছা আচ্ছা, বলবো না। তুমি আমার শক্তি দিঘি, তোমার এই ভালোবাসায় আমাকে বাঁচিয়ে রাখবে। সিগন্যাল উইক হয়ে যাচ্ছে, রাখতে হবে। লাভ ইউ পিচ্চি। লাভ ইউ টু। লাভ ইউ সো মাচ। লাইনটা কেটে গেল। দেখি ফোনের দিকে তাকিয়ে রইল। মাত্র 2 মিনিটের কথা, কিন্তু এটাই তার কাছে অক্সিজেনের মতো। আহিয়ান ভালো আছে, এই খবরটা থেকে নতুন করে বাঁচার শক্তি দিল। সে চোখ মুছে উঠে দাঁড়ালো। আহিয়ান চলে গেছে শক্ত হতে। সে আর কাঁদবে না, সে আহিয়ানের গর্ব হবে। কিন্তু দিঘিরের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। পরদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে সবাই মিলে খবর দেখছিল। হঠাৎ ব্রেকিং নিউজের সাইরেন বেজে উঠল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, বান্দরবানের গহীন অরণ্যে সেনাবাহিনীর টহল দলের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা। গোলাগুলি চলছে, একজন অফিসার সহ 3 জন নিখোঁজ। খবরটা শুনে ইশতিয়াক সাহেবের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। রাবেয়া বেগম ওরে বাবারা বলে চিৎকার করে জ্ঞান হারালেন। দিঘি পাথরের মতো বসে রইল, তার কান ভো ভো করছে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। তার কানে শুধু বাজছে আহিয়ানের শেষ কথাটা, যদি আমার কিছু হয়ে যায়। স্নিগ্ধা দৌড়ে এসে মায়ের মুখে পানি ছিটাতে লাগলো। বুয়া কান্নাকাটি শুরু করলো, কিন্তু দিঘির কোনো বিকার নেই। সে ধীর পায়ে উঠে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে সে আহিয়ানের ইউনিফর্মটা বের করলো। সেটা বুকে জড়িয়ে সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার, অমাবস্যার রাত। দিঘির মনে হলো তার জীবনের আলোটাও বুঝি নিভে গেল। রাতের বেলা মেজর রাফাত ফোন করলেন ইশতিয়াক সাহেবকে। তার গলা কাঁপছিল। আঙ্কেল, আমরা কনফার্ম হতে পারছি না এখনো, তবে আহিয়ানের টিমের সাথেই কন্ট্রাক্ট লস্ট হয়েছে। আমরা ব্রেকআপ ফোর্স পাঠিয়েছি, আপনি দোয়া করবেন। আমার ছেলে কাপুরুষ না রাফাত, সে শেষ রক্তবিন্দু দিয়েও লড়বে, আমি জানি। ইশতিয়াক সাহেব নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু একজন বাবার বুক ফাটা আর্তনাদ কি লুকানো যায়? সারা বাড়িতে শোকের মাতম। শুধু দিঘি অদ্ভুত রকমের শান্ত। সে জায়নামাজে বসে আছে, সারা রাত সে ওঠেনি। তার বিশ্বাস আহিয়ান তাকে দেয়া কথা ভাঙবে না। আহিয়ান ফিরবে, ফিরতেই হবে। ভোরবেলা দিঘি জায়নামাজে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কলিং বেলের শব্দে তার ঘুম ভাঙল। এত সকালে কে আসবে? কোনো দুঃসংবাদ নিয়ে কেউ আসেনি তো? দিঘি দৌড়ে নিচে নামলো। ড্রাইভার মতিন দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক আর্মি জওয়ান, তার হাতে একটা খাম। এটা ক্যাপ্টেন আরিয়ান স্যারের বাসা। হ্যাঁ, আমি ওনার স্ত্রী। কোনো খবর আছে? ম্যাম, এটা হেডকোয়ার্টার থেকে পাঠিয়েছে। দেখে কাঁপা কাঁপা হাতে খামটা নিল। তার মনে হচ্ছে এই খামের ভেতর তার মৃত্যু পরোয়ানা লেখা আছে। সে ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটা চিঠি, সরকারি চিঠি নয়, আহিয়ানের হাতের লেখা। চিঠিতে লেখা, প্রিয় দিঘি, যখন তুমি এই চিঠিটা পাবে, হয়তো আমি তখন নেটওয়ার্কের বাইরে অথবা পৃথিবীর বাইরে। অপারেশনে যাওয়ার আগে এটা লিখে রাখছি, যদি আমি না ফিরি তবে মনে রেখো আমি তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসেছি। তুমি কেঁদো না, তুমি একজন বীরের স্ত্রী, মাথা উঁচু করে বাঁচবে। আর হ্যাঁ, আমার ড্রয়ারে তোমার জন্য একটা গিফট রাখা আছে, ওটা আমার প্রথম এবং শেষ উপহার মনে করে নিও। এটি তোমার রাগী বর। চিঠিটা পড়ে দিঘি আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দরজার চৌকাঠে বসে পড়ল। তার বুকের ভেতর জমে থাকা কান্নার বাঁধ এবার ভেঙে গেল। সে চিৎকার করে কেঁদে উঠল। আহিয়ান, তুমি এমন করতে পারো না। তুমি ফিরে এসো। আল্লাহ, ওকে ফিরিয়ে দাও। দিঘি সে আকাশ ফাটানো চিৎকারে বাড়ির সবাই ছুটে এলো। চিঠিটা হাত বদল হলো।
রাবেয়া বেগমের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু হঠাৎ কান্না থামিয়ে দিল। সে চোখ মুছল। তার মনে হলো আহিয়ান তাকে দেখছে। আহিয়ান তাকে কাঁদতে বারণ করেছে। দিঘি উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর জল নেই, আছে আগুন। সে বিশ্বাস করে না আহিয়ান নাই। আহিয়ান বেঁচে আছে, কোথাও না কোথাও সে বেঁচে আছে এবং অপেক্ষা করছে দিঘি তাকে খুঁজে বের করবে। বাবা, আমিও পাহাড়ে যাব। কি বলছো মা? ওখানে যুদ্ধ চলছে? চলুক যুদ্ধ, আমার স্বামী যেখানে আছে আমি সেখানেই যাব। ও যদি আহত হয়ে পড়ে, ও যদি আমার অপেক্ষা করে, আমি ঘরে বসে থাকতে পারবো না বাবা, আমাকে নিয়ে চলুন। 17 বছরের দিঘির চোখে এমন এক দৃঢ়তা ছিল যা দেখে অবসরপ্রাপ্ত কর্নেল ইশতিয়াক সাহেবও চমকে গেলেন। এ তো সেই চঞ্চল কিশোরী নয়, এ যেন রণাঙ্গনের কোনো দেবী। ভালোবাসার টানে মানুষ কতটা সাহসী হতে পারে, দিঘি আজ তার প্রমাণ দিচ্ছে। আহিয়ানকে ফিরিয়ে আনার এই অসম্ভব যুদ্ধে দিঘি এখন একাই সেনাপতি। এদিকে সেনাবাহিনী জিপটা এঁকে বেঁকে পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠছে। বাইরের আকাশটা আজ বড্ড মেঘলা, যেন প্রকৃতি ও দিঘির মনের অবস্থানের সাথে তাল মিলিয়ে শোক পালন করছে। গাড়ির পেছনের সিটে বসে আছে দিঘি আর তার শ্বশুর কর্নেল ইশতিয়াক। দিঘির পরনে সাদা সালোয়ার কামিজ, গায়ে একটা মোটা চাদর জড়ানো। তার চোখে মুখে গত 3 দিনের নির্ঘুম রজনী ক্লান্তি স্পষ্ট, কিন্তু সেই ক্লান্তিকে ছাপিয়ে আছে এক ইস্পাত কঠিন দৃঢ়তা। ইশতিয়াক সাহেব মাঝে মাঝে আর চোখে পুত্রবধূর দিকে তাকাচ্ছেন। এই মেয়েটাকে তিনি এতদিন চঞ্চল অবুঝ ভেবে এসেছেন, কিন্তু আজ তিনি দিঘির মধ্যে এক অন্য নারীকে দেখেছেন, যে নারী স্বামীর জন্য মৃত্যুকেও আলিঙ্গন করতে প্রস্তুত। ঢাকা থেকে চট্টগ্রাম, তারপর সেখান থেকে সোজা বান্দরবান ক্যান্টনমেন্ট। এই দীর্ঘ পথ দিকে একটা কথাও বলেনি। সে শুধু জানালার বাইরে তাকে বিড়বিড় করে দোয়া পড়েছে। মারে, আর বেশিক্ষণ লাগবে না, আমরা প্রায় চলে এসেছি। তুমি একটু পানি খেয়ে নাও। আমার পিপাসা নেই বাবা, আমি ঠিক আছি। মেজর আপাত ফোন করেছিল, ওরা নাকি জঙ্গলের গভীরে কিছু আলামত পেয়েছে, কিন্তু কনফার্ম কিছু বলতে পারছে না। তুমি মানসিক প্রস্তুতি নিয়ে রেখো মা। আমার প্রস্তুতি নেওয়াই আছে বাবা, আহিয়ান বেঁচে আছে। আমার মন বলছে ও বেঁচে আছে, আর আমার মন কখনো মিথ্যা বলে না। দিঘির কণ্ঠে এতটুকু কম্পন নেই। ইশতিয়াক সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ক্যান্টনমেন্টের গেটে গাড়ি থামলো। কড়া চেকিংয়ের পর তাদের গাড়ি ভেতরে ঢুকলো। ক্যান্টনমেন্টের পরিবেশটা আজ থমথমে। সাইরেনের শব্দ, জওয়ানদের দৌড়াদৌড়ি, অ্যাম্বুলেন্সের আনাগোনা সব মিলিয়ে এক যুদ্ধকালীন পরিস্থিতি। গেস্ট হাউসের সামনে মেজর রাফাত দাঁড়িয়েছিলেন। তার ইউনিফর্ম ধুলাবালি মাখা, চোখে মুখে বিষণ্ণতা। তিনি এগিয়ে এসে ইশতিয়াক সাহেবকে স্যালুট দিলেন। স্যার, আপনি কেন কষ্ট করে এলেন? পরিস্থিতি ভালো না। ঘরে বসে থাকতে পারলাম না আরাফাত। আর ওকে তো চেনো, আমার ছেলের বউ। ও তো আমাকে জ্বালিয়ে মারলো আসার জন্য। কোনো খবর আছে? ভাবি, আপনি এখানে? এটা সিভিলিয়ানদের জন্য নিরাপদ জায়গা নয়। আমার স্বামী যেখানে নিরাপদ নয়, সেখানে আমি নিরাপদ থেকে কি করব ভাইয়া? আমাকে শুধু বলুন আহিয়ান কোথায়। ভাবি, আমরা একটা এনকাউন্টার জন্য আমাদের দলে কয়েকজনের উপস্থিতি টের পেয়েছি, কিন্তু এলাকাটা খুব দুর্গম। হেলিকপ্টার ল্যান্ড করতে পারছে না। আমাদের গ্রাউন্ড টিম এগোচ্ছে, তবে কি থামলেন কেন? তবে ওখানে প্রচুর রক্তপাত হয়েছে। যারা বেঁচে আছে তারা কি অবস্থায় আছে আমরা জানি না। বিকেলের মধ্যে রেস্কিউ টিম ফিরবে। আপনাদের গেস্ট হাউসে অপেক্ষা করতে হবে। অপেক্ষা, এই শব্দটা দিঘির কাছে এখন সবচেয়ে ঘৃণ্য শব্দ। সে আর অপেক্ষা করতে চায় না। গেস্ট হাউসের রুমে দিঘি পায়চারি করতে লাগলো। প্রতিটা সেকেন্ড তার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছে। দুপুরের খাবার এলো, কিন্তু কেউ স্পর্শ করলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। হঠাৎ বাইরে হেলিকপ্টারের শব্দ শোনা গেল। দেখি বিদ্যুৎ বেগে রুম থেকে বেরিয়ে এলো। ইশতিয়াক সাহেবও তার পিছু নিলেন। ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে একটা বিশাল MI-17 হেলিকপ্টার ল্যান্ড করেছে। প্রোপেলারের হাওয়ায় ধুলো উঠছে। দেখি দৌড়ে সেদিকে যেতে চাইলো, কিন্তু কয়েকজন সৈনিক তাকে আটকে দিল। ম্যাম, সামনে যাবেন না, ডেঞ্জারাস জোন। আমাকে যেতে দাও, আমার আহিয়ান এসেছে, আমি জানি ও এসেছে। হেলিকপ্টারের দরজা খুলল। স্ট্রেচারে করে একের পর এক আহত সৈনিকদের নামানো হচ্ছে। কারোর পায়ে ব্যান্ডেজ, কারোর মাথায়। রক্তে তাদের ইউনিফর্ম ভিজে একাকার। দেখি উন্মাদের মতো খুঁজছে সেই পরিচিত মুখটা।
প্রথম স্ট্রেচার না, এটা আহিয়ান নয়। দ্বিতীয় স্ট্রেচার, এটাও না। দিঘির বুকটা থক করে উঠল। তবে কি আহিয়ান নেই? তবে কি সে ফেরেনি? তৃতীয় স্ট্রেচারটা নামানো হলো খুব সাবধানে। সৈনিকটির সারা শরীর চাদর দিয়ে ঢাকা, শুধু মুখটা খোলা, কিন্তু সেই মুখ চেনার উপায় নেই। রক্ত, কাদার, বারুদের গালিতে মাখামাখি, অক্সিজেন মাস্ক লাগানো। দেখে এক ঝটকায় সৈনিকদের হাত ছাড়িয়ে দৌড়ে গেল স্ট্রেচারটার কাছে। আহিয়ান, দেখি চিৎকারে আশেপাশে সবাই থমকে গেল। দেখে হুমড়ে খেয়ে পড়লো স্ট্রেচারের উপর। হ্যাঁ, এই সেই পরিচিত গন্ধ, রক্তের গন্ধ ছাপিয়েও আহিয়ানের গায়ে সে বিশেষ সুবাস দিকে চিনতে ভুল করেনি। আহিয়ানের চোখ বন্ধ, কপালের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, হাতের কোণের কাছে হাড় বেরিয়ে গেছে এমন ক্ষত। দেখি কাঁপা কাঁপা হাতে আহিয়ানের গালে হাত রাখলো। শরীরটা বরফের মতো ঠান্ডা। এই শুনছো? চোখ খোলো, আমি এসেছি, তোমার দিঘি এসেছে। তুমি না বলেছিলে ফিরে আসবে? এই কি তোমার ফিরে আসা? চোখ খোলো বলছি। ডাক্তাররা দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আহিনের অবস্থা খুব ক্রিটিক্যাল, তাকে ইমিডিয়েটলি ওটিতে নিতে হবে। মেজর রাফাত দিঘিকে ধরে সরালেন। ভাবি প্লিজ ইমোশনাল হবেন না, ওকে ট্রিটমেন্ট দিতে দিন। ওর পালস খুব উইক, দেরি হলে আমরা ওকে বাঁচাতে পারবো না। ওকে বাঁচাতেই হবে ভাইয়া। যদি ওর কিছু হয় আমি কিন্তু এই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিব। আমি কাউকে ছাড়বো না। দিঘির এই রুদ্রমূর্তি দেখে রাফাতও চমকে গেলেন। স্ট্রেচারটা দ্রুত সিএমএইচের দিকে নিয়ে যাওয়া হলো। দিঘি ছুটল স্ট্রেচারের পেছন পেছন। ইস্তেক সাহেবও দৌড়ালেন। ওটির দরজা বন্ধ হয়ে গেল দিঘির মুখের উপর। লাল বাতি জ্বলে উঠল। দিঘি দরজার কাঁচে কপাল ঠেকে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এখনো জল পড়ছে না, সে পাথর হয়ে গেছে। 3 ঘন্টা, দীর্ঘ 3 ঘন্টা ধরে অপারেশন চলল। দিঘি এক ফোঁটা পানিও খায়নি, এক মুহূর্তের জন্যও বসেনি। সে দরজার দিকে তাকিয়ে ভিড় ভিড় করে কথা বলে যাচ্ছে, যেন আহিয়ান তার কথা শুনতে পাচ্ছে। অবশেষে ওটির দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলেন, তার মুখ ঘামে ভেজা। তিনি মাস্ক খুললেন। ডাক্তার, আমার ছেলে। স্যার, অপারেশন সাকসেসফুল। গুলিটা বুকের খুব কাছ দিয়ে গেছে। লাংসে সামান্য ইনজুরি হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা রক্ত দিয়েছি, তবে আগামী 24 ঘন্টা খুব ভাইটাল। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমরা তাকে আইসিইউতে শিফট করেছি। আমি ওর কাছে যাব। এখন তো সম্ভব না ম্যাম, ইনফেকশনের ভয় আছে। আমি কিচ্ছু জানি না, আমাকে যেতে দিন। আমি ওকে ছুঁয়ে না দিলে ও সুস্থ হবে না। ও শুধু আমার কথা শোনে। প্লিজ ডাক্তার আঙ্কেল, আমাকে আটকাবেন না। দিঘির গলার আকুতিতে ডাক্তারের মন গলল। তাছাড়া ইস্তেক সাহেবের দিকে তাকিয়ে তিনি না করতে পারলেন না। ঠিক আছে, শুধু 5 মিনিট, আর দূর থেকে দেখবেন, টাচ করবেন না। দিঘি অ্যাপ্রন পরে মাস্ক লাগিয়ে আইসিইউতে ঢুকলো। চারপাশের মেশিনের বিপ বিপ শব্দে ঘরটা যান্ত্রিক হয়ে আছে। মাঝখানের বেডে শুয়ে আছে আহিয়ান, তার শরীরে অসংখ্য নল লাগানো। দিঘি ধীর পায়ে এগিয়ে গেল। আহিয়ানের ফর্সা মুখটা এখন ফ্যাকাশে, ঠোঁট দুটো নীল হয়ে আছে। দিঘি ডাক্তারের নির্দেশ মানল না। সে বেডের পাশে রাখা টুলে বসলো এবং আহিয়ানের হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিল। হাতটা খুব ঠান্ডা। দিঘি সে হাত নিজের গাল ঘেঁষে উষ্ণতা দেওয়ার চেষ্টা করলো। খুব কষ্ট হচ্ছে তাই না? আমি জানি তো, তুমি তো ব্যথায় সহ্য করতে পারো না, একটুতেই রেগে যাও। আর আজ দেখো শরীরটা কেটে কুটে কি অবস্থা করেছে। দিঘি ফিসফিস করে কথা বলছে, তার চোখের জল গড়িয়ে পড়ছে আহিয়ানের হাতের উপর। ওঠো না আহিয়ান, আমাকে বকো, বলো যে আমি পিচ্ছি, বলো যে আমি অবুঝ। তাও একটা কথা বলো। তুমি চুপ করে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো? ভালোবাসার মানুষ কি এভাবে কষ্ট দেয়? দিঘি উঠে দাঁড়ালো। সে ঝুঁকে আহিয়ানের কানের কাছে মুখ নিল। মাস্কটা একটু সরিয়ে সে আহিয়ানের গালে আলতো করে চুমু খেলো। ফিরে এসো, প্লিজ ফিরে এসো। তুমি যদি ফিরে না আসো আমি কিন্তু এই হাসপাতালে অনশন করব। আমি জানি তুমি শুনতে পাচ্ছ। আমার রাগী পর, আমার ভালোবাসা, ফিরে এসো। হঠাৎ মনিটরে হার্টবিটের রেখাটা একটু দ্রুত ওঠানামা করলো। দিঘি চমকে মনিটরের দিকে তাকালো। আহিয়ানের হাতের আঙ্গুলটা কি একটু নড়ল। দেখি নিজের মনের মুখ ভুল ভাবলো, কিন্তু না, এবার স্পষ্ট। আহিয়ানের আঙ্গুলটা দিঘির হাতের উপর চাপ দিল, খুব সামান্য, কিন্তু দিঘির কাছে সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। ডাক্তার, ডাক্তার, ও নড়ছে, ও আমার হাত ধরেছে। এদিকে ডাক্তার এবং নার্সরা ছুটে এলেন। দিঘিকে তারা বাইরে বের করে দিলেন চেক আপের জন্য। দিঘি কাচের বাহিরে দাঁড়িয়ে দেখলো ডাক্তাররা ব্যস্ত হয়ে পড়েছেন। তার মুখে হাসি ফুটল।
কান্নার জলে ভেজা সেই হাসি যেন বিজয়ের হাসি। আরও 2 দিন পর আহিয়ানকে কেবিনে দেওয়া হয়েছে। জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর খুব দুর্বল। দিঘি এই 2 দিন হাসপাতাল ছেড়ে কোথাও যায়নি। সে আহিয়ানের কেবিনে বসে আছে। আহিয়ান চোখ মেলে তাকালো। ঝাপসা দৃষ্টিতে সে দেখলো তার পাশে কেউ একজন বসে আছে। চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি। দিঘি, আহিয়ানের গলার স্বর খুব ক্ষীণ। দিঘি চমকে তাকালো। আহিয়ান জেগেছে। সে দ্রুত পানির গ্লাস রেখে আহিয়ানের কাছে এলো। আমি আছি, আমি এখানেই আছি, পানি খাবে? না। তুমি এখানে কেন? এটা তো ডেঞ্জার জোন। তুমি যেখানে আমি সেখানে, ডেঞ্জার জোন হোক আর জাহান্নাম হোক। পাগল মেয়ে, তোমাকে বাড়ি যেতে বলেছিলাম না, কথা শোনোনি কেন? ইচি মেয়েরা কি বড়দের সব কথা শোনে? আর তুমি তো আমাকে একা রেখে চলে গিয়েছিলে। আমি এসেছি আমার জিনিস বুঝে নিতে। আমি কি কোনো জিনিস? হ্যাঁ, তুমি আমার, শুধুই আমার। দেখে আহিয়ানের বুকের ওপর মাথা রাখলো। আহিয়ান কষ্টে হাত তুলে দেখে চুলে হাত বুলিয়ে দিল। দেখে আহিয়ানের হার্টবিট শুনতে পাচ্ছে। এই শব্দটা তার কাছে এখন মিউজিকের মতো। দিঘি, কাছে এসো। কাছেই তো আছি। আরো কাছে। দেখে মুখ তুলে তাকালো। আহিয়ানের চোখে গভীর তৃষ্ণা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষটা তার জীবন সঙ্গিনীকে অনুভব করতে চায়। দেখে বুঝলো। সে উঠে বেডের উপর বসলো। আহিয়ান এক হাত দিয়ে দেখে কোমর জড়িয়ে ধরলো। দেখে আহিয়ানের ঠোঁটের উপর নিজের আঙ্গুল রাখলো। কথা বলো না, এনার্জি লস হবে। এনার্জি দরকার নেই, তোমাকে দরকার। এদিকে আহিয়ান দিঘির আঙুল সরিয়ে তার ঠোঁট দখল করে নিল। হাসপাতালে স্যালাইনের গন্ধের মাঝে, ব্যান্ডেজের ব্যথার মাঝে এই চুমু যেন এক নতুন জীবনের সঞ্জীবনী সুধা। দিঘি সাবধানতার সাথে আহিয়ানকে জড়িয়ে ধরল যাতে তার ক্ষতে চাপ না লাগে। আহিয়ান দিঘির নিজের ঠোঁট কামড় বসালো, যেন নিশ্চিত হতে চাইল এটা স্বপ্ন নয়। দেখি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এটা আনন্দের জল। আহিয়ানের জিহ্বা দিঘির মুখের ভেতর গভীর অন্বেষণে ব্যস্ত। দিঘি অনুভব করলো আহিয়ানের শরীরের উত্তাপ। এই উত্তাপ তাকে পোড়াচ্ছে না, বরং তাকে পূর্ণতা দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তারা থামল। দুজনেরই শ্বাস প্রশ্বাস ভারী। আহিয়ান দিঘির কপালে কপাল ঠেকিয়ে রাখলো। আমি ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখতে পাবো না। ওই জঙ্গলে গুলির আঘাতে যখন পড়েছিলাম, তখন শুধু তোমার মুখটা মনে পড়ছিল। তোমার সেই শাড়ি পরা, সেই ঝগড়া, সেই চকলেট খাওয়া। চুপ করো তো, পুরনো কথা মনে করতে হবে না। তুমি ফিরে এসেছো, এটাই শেষ কথা। তুমি আমাকে ফিরিয়ে এনেছো দিঘি। তোমার ওই জেদ, ওই পাগলামি আমাকে মরতে দেয়নি। আজ থেকে আমি তোমার কেনা গোলাম হয়ে গেলাম। তাই যা বলবো তাই শুনবে? শুনবো। অর্ডার করো ম্যাম। এখন ঘুমাও, আর কোনো কথা নয়। ঘুম আসছে না, ব্যথা করছে। কোথায় ব্যথা? বুকে। আমি মলম লাগিয়ে দিব? মলমে কাজ হবে না, অন্য ওষুধ লাগবে। কি ওষুধ? তোমার আদর। দিঘি লজ্জায় লাল হয়ে গেল। সে আশেপাশে তাকালো। কেবিনে কেউ নেই। সে আহিয়ানের গলার কাছে বুকের ব্যান্ডেজের পাশে খোলা জায়গায় আলতো করে চুমু খেতে শুরু করলো। আহিয়ান চোখ বন্ধ করে সে স্পর্শ উপভোগ করতে লাগলো। দিঘির ভেজা চুলের স্পর্শ, তার ঠোঁটের উষ্ণতা আহিয়ানের সব ব্যথা ভুলিয়ে দিল। আহিয়ান বুঝতে পারলো যুদ্ধক্ষেত্রে তাকে সৈনিক বানিয়েছে ঠিকই, কিন্তু এই মেয়েটা তাকে মানুষ বানিয়েছে। এমন একজন ভালোবাসার মানুষ যার পাশে আছে, তার মৃত্যু নেই। রাতের কেবিনে তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ। বাইরে হয়তো পাহাড়ের বুকে এখনো বারুদের গন্ধ, কিন্তু এখানে আছে শুধু ভালোবাসার সুবাস। দিঘি আহিয়ানের হাতটা নিজের বুকের কাছে চেপে ধরে বসে রইল। আহিয়ান গভীর ঘুমে তলিয়ে গেল। দিঘি সারা রাত জেগে পাহারা দিল তার রাজপুত্রকে। সে জানে তাদের গল্পটা কেবল শুরু হলো। সত্যিকারের যুদ্ধ শেষ, এবার প্রেমের যুদ্ধ শুরু। আর এই যুদ্ধে হার জিত নেই, আছে শুধু সমর্পণ। যুদ্ধের মাঠ থেকে ফিরে আসা সৈনিকের জন্য সবচেয়ে বড় প্রশান্তি হলো তার প্রেয়ার কল। আহিয়ান এখন পুরোপুরি বিপদমুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 2 মাস কেটে গেছে। ডাক্তার তাকে কড়া বিশ্রামে থাকতে বলেছিলেন, আর সে ডাক্তারের চেয়েও বড় ডাক্তার হয়ে দাঁড়িয়েছে দিঘি। গত 2 মাসে দেখি আহিয়ানকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি। আহিয়ানের ওষুধের সময়, খাবারের মেনু, এমনকি সে কতক্ষণ ফোনে কথা বলবে, সব কিছুর রুটিন এখন দিঘির হাতে। সেই চঞ্চল কার্টুন পাগল মেয়েটা এখন পুরো দস্তুর একজন সেবিকা এবং কর্ত্রী। আহিয়ান বারান্দায় বেতের চেয়ারে বসে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার বুকের ক্ষতটা শুকিয়ে গেছে,
কিন্তু মনের ভেতর দিঘির প্রতি ভালোবাসাটাও যেন আরও দগদগে হয়ে উঠেছে। সে দেখলো দিঘির ট্রে হাতে করে ধোয়া ওঠা স্যুপ নিয়ে আসছে। দিঘির পরনে এখন শাড়ি। আহিয়ানের আবদারে সে এখন প্রায় শাড়ি পরে। এই যে মিস্টার সোলজার, আবার বৃষ্টি দেখছেন? ঠান্ডা বাতাস লাগবে তো, ভেতরে চলুন। বাতাস লাগলে কিছু হবে না, আমি এখন ফিট। তুমি আমাকে ঘর বন্দি করে রেখেছো কেন? একদম কথা বলবেন না, চুপচাপ স্যুপটা খেয়ে নিন। ডাক্তার বলেছে এখনো প্রোটিন দরকার। স্যুপ খেতে খেতে আমার জিভে শ্যাওলা পড়ে গেল। আজ একটু ঝাল কিছু খাওয়াও না, ফুচকা বা বিরিয়ানি। অসম্ভব, ওইসব বাইরের খাবার এখন নিষিদ্ধ। লক্ষ্মী ছেলের মতো এটা খেয়ে নিন, নয়তো আমি খাইয়ে দিব। আহিয়ান মুচকি হাসল। দিঘির এই শাসন তার ভালোই লাগে। সে দিঘির হাত থেকে বাটিটা নিচে নিল। সে দিঘির হাত থেকে বাটিটা নিতে গেল, কিন্তু দিঘি দিল না। দিঘি নিজেই চামচ দিয়ে স্যুপ তুলে আহিয়ানের মুখের সামনে ধরল। আহিয়ান বাধ্য ছেলের মতো খেলো। দিঘির কপালে বিন্দু বিন্দু ঘাম, শাড়ির আঁচল কোমরে গোঁজা। এই সাধারণ রূপটাই আহিয়ানের কাছে অসাধারণ লাগে। দেখি, কাল আমার মেডিকেল চেক আপের রিপোর্ট আসবে। আমি জানি, ইনশাল্লাহ সব ভালো আসবে। যদি রিপোর্ট ভালো আসে তবে আমি তোমাকে একটা গিফট দেব। কি গিফট? আবার চকলেট? না, তার চেয়েও বড় কিছু, সারপ্রাইজ। পরদিন রিপোর্ট এলো। আহিয়ান সম্পূর্ণ ফিট। সে আবার জয়েন করতে পারবে, তবে আরও 1 সপ্তাহ বিশ্রাম নেওয়ার অনুমতি আছে। রিপোর্ট পজিটিভ আসতে আহিয়ান আর দেরি করলো না। সে দিঘিকে বলল ব্যাগ গুছিয়ে নিতে। দিঘি অবাক হলো, কিন্তু প্রশ্ন করলো না। সে এখন আহিয়ানকে অন্ধের মতো বিশ্বাস করে। গাড়ি ছুটছে সিলেটের পথে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে চা বাগান। আহিয়ান ড্রাইভ করছে, পাশে দিঘি। গাড়িতে বাজছে পুরনো দিনের রোমান্টিক গান। দিঘি জানালার কাচ নামিয়ে দিল। ঠান্ডা বাতাস এসে তার চুলে বিলি কেটে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি আহিয়ান? বলেছিলাম না সারপ্রাইজ পৌঁছে দেখো। কিন্তু এত দূরে, মা বাবা চিন্তা করবে না? পারমিশন নেওয়া আছে, আর এটা আমাদের হানিমুন যেটা বাকি ছিল। হানিমুন শব্দটা শুনে দিঘি লজ্জায় লাল হয়ে গেল। বিয়ের পর ঝগড়া, মান অভিমান আর আহিয়ানের মিশনের কারণে তাদের কোথাও যাওয়া হয়নি। আজ এতদিন পর এই সুযোগটা দিঘির কাছে স্বপ্নের মতো লাগছে। সন্ধ্যা নাগাদ তারা পৌঁছলো শ্রীমঙ্গলের এক বিলাসবহুল ইকো রিসোর্টে। রিসোর্টটা টিলার উপর, চারপাশ ঘন জঙ্গল। তাদের জন্য বুক করা হয়েছে একেবারে নির্জন একটা কটেজ, যার নাম মেঘের বাড়ি। কটেজের বারান্দায় দাঁড়ালে মনে হয় আকাশ ছোঁয়া যাবে। ভেতরে কাঠের কারুকাজ, বিশাল গ্লাস উইন্ডো, আর মাঝখানে একটা রাজকীয় বিছানা। বিছানাটা লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। দেখি ঘরে ঢুকে মুগ্ধ হয়ে গেল। আহিয়ান, এটা এটা সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? এটা সত্যি দেখি, এটা তোমার জন্য। গত 2 মাস তুমি আমার জন্য যা যা করেছো তার তুলনায় এটা কিছুই না। আহিয়ান দিঘির পেছনে এসে দাঁড়ালো। দিঘির পিঠে নিজের বুক ঠেকিয়ে সে দিঘির কানে ফিস ফিস করে বলল, ফ্রেশ হয়ে নাও, রাতে ডিনার করবো ক্যান্ডেল লাইটে। আমার খুব ভালো লাগছে আহিয়ান। দিঘি ঘুরে আহিয়ানকে জড়িয়ে ধরল। আহিয়ান দিঘির মাথায় চুমু খেলো। কটেজের পরিবেশটা এত রোমান্টিক যে বাতাসেই যেন প্রেমের গন্ধ। রাতে বারান্দায় ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ, নিচে জোনাকি পোকার মেলা। দিঘি একটা লাল রঙের বেনারসি শাড়ি পরেছে, সাথে স্লিভলেস ব্লাউজ, চুলে বেলি ফুলের মালা। আহিয়ান কালো পাঞ্জাবিতে বরাবরের মতোই সুদর্শন। খাওয়ার ফাঁকে ফাঁকে আহিয়ান দিঘির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে আজ পরীর মতো লাগছে। আর আপনাকে রাজপুত্রের মতো, কিন্তু রাগী রাজপুত্র। এখন আর রাগ নেই, এখন শুধু ভালোবাসা আছে। খাওয়া শেষ করে তারা ঘরে ঢুকলো। আহিয়ান রিমোট দিয়ে জানালার পর্দাগুলো সরিয়ে দিল। গ্লাসের উপাশে চাঁদের আলো বন্যায় ভাসছে। আহিয়ান মিউজিক সিস্টেমের খুব ধীর লয়ের একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালিয়ে দিল। দেখি বিছানার পাশে দাঁড়িয়ে কাঁচের বাইরে তাকিয়েছিল। আহিয়ান ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। দেখে অনুভব করলো আহিয়ানের হাতের স্পর্শ তার কোমরে। সে শিউরে উঠল। দেখি, ডাক্তার আমাকে ফিট ঘোষণা করেছে, তার মানে এখন আর কোনো রেস্ট্রিকশন নেই। আমি জানি। তুমি কি প্রস্তুত? আহিয়ান দিঘিকে নিজের দিকে ঘোরালো। দিঘির চোখ অবনত, ঠোঁট কাঁপছে। আহিয়ান দিঘির চিবুক ধরে মুখটা তুলে ধরল। চাঁদের আলোয় দিঘির ফর্সা মুখটা অপার্থিব দেখাচ্ছে। আহিয়ান আর অপেক্ষা করল না, সে দিঘির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। শুরুতে চুমুটা ছিল ধীর, যেন আহিয়ান দিঘির অনুমতি চাইছে,
কিন্তু দিঘি যখন আহিয়ানের গলায় হাত রেখে তাকে কাছে টানলো তখন সে চুমু হয়ে উঠল বাঁধ ভাঙা। আহিয়ান দিঘিকে পাঁজা করে কোলে তুলে নিল। দিঘি আহিয়ানের গলায় মুখ লুকালো। আহিয়ান তাকে বিছানায় শুয়ে দিল ফুলের পাপড়ির উপর। আহিয়ান, লাইটটা অফ করবে না? না, আজ আমি তোমাকে দেখব, চাঁদের আলোয় তোমাকে ভালোবাসবো। আহিয়ান দিঘির উপর ঝুঁকে এলো। সে দিঘির শাড়ির আঁচল সরিয়ে দিল। দিঘির বুকের ওঠানামা দ্রুত হয়েছে। আহিয়ান দিঘির গলায় ঘাড়ে উষ্ণ চুম্বন এঁকে দিতে লাগলো। আর খোঁচা দাড়ি দিঘির ত্বকে ঘষা খেতেই দিঘি আবেগে চোখ বুজে ফেলল। আহিয়ানের হাত দিঘির পিঠের অনাকৃত অংশ বিচরণ করছে। দিঘির মনে হলো সে গড়ে যাচ্ছে। আহিয়ান দিঘির ব্লাউজের ফিতা খুলে দিল। দিঘি নিজেকে আড়াল করার চেষ্টা করলো না আজ। সে জানে এই পুরুষটা তার, সম্পূর্ণ তার। আহিয়ান দিঘির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পূজা করতে লাগলো তার স্পর্শ দিয়ে। আহিয়ান, কষ্ট হচ্ছে? না, ভালো লাগছে, খুব ভালো লাগছে। দিঘির এই স্বীকারোক্তি আহিয়ানকে আরো উন্মাদ করে তুলল। সে দিঘির শাড়িটা শরীর থেকে আলগা করে দিল। দুজনেই এখন আদিম সত্তায় লীন। আহিয়ান দিঘির সারা শরীরে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। দিঘি আহিয়ানের পিঠ খামচে ধরলে উত্তেজনায়। তাদের নিঃশ্বাসের শব্দ আর বাহিরে ঝিঝি পোকার ডাক মিলে মিশে একাকার হয়ে গেল। আহিয়ান যখন চূড়ান্ত মিলনের জন্য দিঘির সাথে একাত্ম হলো, দিঘির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা বেদনার নয়, পূর্ণতার। আহিয়ান দিঘির কানে কানে বলল, আমি তোমাকে ভালোবাসি দিঘি, আমার জীবনের চেয়েও বেশি। আমিও তোমাকে খুব ভালোবাসি আমৃত্যু। সে রাতে মেঘের বাড়ির কটেজে দুটি শরীর এক আত্মায় পরিণত হলো। আহিয়ানের পৌরুষ আর দিঘির নারীত্ব মিলে মিশে একাকার হয়ে গেল। তাদের ভালোবাসার উত্তাপ হার মানালো পাহাড়ের শীতের রাতকে। ভালোবাসার ঝড়ে তারা দুজন ভাসতে ভাসতে ক্লান্ত হয়ে পড়ল একসময়, কিন্তু তৃপ্তির রেশ রয়ে গেল। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। দিঘি চোখ মেলে দেখলো আহিয়ান তার দিকে তাকিয়ে আছে। আহিয়ানের এক হাত দিঘির মাথার নিচে, আরেক হাত সে দিঘির আঙুল দিয়ে খেলছে। দিঘি লজ্জা পেয়ে কম্বল দিয়ে মুখ ঢাকলো। লজ্জা পাচ্ছ কেন? কাল রাতে তো খুব সাহসী ছিলে। যা, আপনি খুব অসভ্য। তাই? তাহলে অসভ্যতা আরেকটু করি। আহিয়ান দিঘিকে আবার কাছে টানার চেষ্টা করলো। দিঘি হেসে আহিয়ানের বুক থেকে সরে গেল। সে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে দৌড় দিল। আহিয়ান তার যাওয়ার পথের দিকে তাকে তৃপ্তির হাসি হাসলো। এই মেয়েটা তার জীবনটা পূর্ণ করে দিয়েছে। বিকেলে তারা চা বাগানে ঘুরতে বের হলো। দিঘি একটা হলুদ শাড়ি পরেছে, আহিয়ান জিন্স আর টি শার্ট। তারা হাত ধরে হাঁটছে সবুজ গালিচার মাছ দিয়ে। আহিয়ান, একটা কথা বলবো? বলো। তুমি যখন নিখোঁজ ছিলে তখন আমি একটা মানত করেছিলাম। কি মানতো? তুমি যখন নিখোঁজ ছিলে তখন আমি একটা মানত করেছিলাম, তুমি ফিরে আসলে আমরা একটা এতিমখানায় একদিন খাওয়াবো, আর 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 আমাদের প্রথম বাচ্চা হলে তার নাম রাখবো বিজয়, কারণ তুমি মৃত্যুকে জয় করে ফিরেছ। আহিয়ান থমকে দাঁড়ালো। সে দিঘির হাতটা শক্ত করে ধরল, আর চোখে জল এসে গেল। 17 বছরের এই মেয়েটার চিন্তা ভাবনা এত গভীর হতে পারে। আহিয়ান দিঘিকে জড়িয়ে ধরল মাঝ রাস্তায়। ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে, খুব তাড়াতাড়ি আসবে। 1 বছর পর সেনানিবাসের অফিসার্স ক্লাব। আজ ক্যাপ্টেন আহিয়ান প্রমোশন পার্টি। সে এখন মেজর আহিয়ান। তার বুকে মেডেল ঝুলছে। পার্টির এক কোনায় সোফায় বসে আছে দিঘি। তার কোলে ফুটফুটে এক ছেলে বাচ্চা। বাচ্চার বয়স মাত্র 2 মাস। দিঘির পরনে নীল বেনারসি। সে এখন আর সেই চরমনে কিশোরী নন, বরং এক গর্বিত মা এবং মেজরের স্ত্রী। তার চোখে মুখে এক স্নিগ্ধ গাম্ভীর্য। আহিয়ান স্টেজ থেকে নেমে সোজা দিঘির কাছে এলো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আহিয়ান দিঘির পাশে বসলো এবং বাচ্চাটাকে কোলে নিল। আমার বিজয় ঘুমাচ্ছে? হ্যাঁ, মাত্র ঘুমালো। খুব দুষ্টু হয়েছে, একদম তোমার মতো, সারাদিন কোলে থাকতে চায়। হবে না, বাপের বেটা তো। বাবার মতোই রাগী আর জেদি। আর মায়ের মতো সুন্দর। আহিয়ান দিঘির দিকে তাকালো। এই 1 বছরে তাদের জীবন অনেক বদলেছে। দায়িত্ব বেড়েছে, ব্যস্ততা বেড়েছে, কিন্তু ভালোবাসা কমেনি একটুকু, বরং সেই ভালোবাসা এখন আরো পরিপক্ক হয়েছে। আহিয়ান এক হাত দিয়ে ছেলেকে ধরে রাখলো আর অন্য হাত দিয়ে দিঘিকে হাত ধরলো সবার সামনে। থ্যাংক ইউ দিঘি, কেন? আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাকে এই সুন্দর জীবনটা দেওয়ার জন্য। তুমি না থাকলে আমি কবেই হারিয়ে যেতাম। তুমি আমার পিচ্চি বউ, আবার তুমি আমার গার্জিয়ান। আর তুমি আমার সব।
আমার শুরু, আমার শেষ। ক্লাবের মৃদু আলোয় আহিয়ানার দিকে একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে এখন আর কোনো ভয় নেই, কোনো অনিশ্চয়তা নেই, আছে শুধু বিশ্বাস। যে বিশ্বাস মৃত্যুকে হারিয়ে দেয়, যে বিশ্বাস দুটি ভিন্ন মানুষকে একসাথে বেঁধে রাখে। পিচ্চি মেয়েটা আজ সত্যিই এক সেনাবাহিনীর বউ হয়ে উঠেছে, সাহসে, প্রেমে এবং ত্যাগে। তাদের গল্পটা এখানে শেষ নয়, বরং এটা এক নতুন অধ্যায় শুরু, ভালোবাসার অধ্যায়, যা চলবে অনন্তকাল।